গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 30শে আগস্ট, শনিবার। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বেশ কিছুদিন আউটিংয়ের পর আবার নর্মাল লাইফে ফেরা। তো আজকে আমি মেয়ের স্কুল ছুটি থাকে, যেহেতু এটা ফিফথ স্যাটারডে, সেহেতু ওর আজকে স্কুল চলবে। আর স্যাটারডেগুলোই ওদের নর্মাল পড়াশোনা হয় না, ওর অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো শেখায়। আর গাড়ি আসার 5 মিনিট আগেই আমি ওকে রেডি করিয়ে রাখি, যাতে একটুও সময় নষ্ট না হয়। কারণ প্রত্যেকটা বাচ্চাই সকালবেলা উঠতে কিন্তু বিরক্ত প্রকাশ করে। যদিও ওদের এখন উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে গেছে, তাও হচ্ছে একটা টাইমলি ওদের যদি টাইমগুলো মেনটেন করা শিখিয়ে রাখি, তাহলে ভবিষ্যতে ওদের কাজে আসবে। তো চলো, ওদের গাড়ি উঠে গেছে, এখন গাড়িতে ওদের তুলে দিই। গাড়িতে তুলে দেওয়ার পরেই কিন্তু আমি এসে জামা কাপড় কেচে স্নানটা সেরে নিয়েছি। তো আগের দিন রাতেই আমি জামা কাপড়গুলো সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে, তাই সকালবেলা উঠেই কিন্তু আমার তাড়াতাড়ি কাজ করতে ভীষণ সুবিধা হয়েছে। তো নর্মাল অফিস কর্তামশাইয়ের 10টা থেকে, আজকে ও 9টায় বেরোবে, কারণ ওদের একটু অফিসে কাজ আছে, 9টার সময় বেরোতে বলেছে। তো যে দিনগুলোতে ওদের অফিস ইন্সপেকশানে আছে, সেই দিনগুলোতে ওদের একটু তাড়াতাড়ি বেরোতে হয়, কারণ অফিসের সমস্ত কাজ একেবারে গুছিয়ে রেডি করে রাখতে হয়, যাতে কোনো রকম সমস্যা না হয়। তো সেই জন্যই আর আজকে আমার উঠতেও একটু লেট হয়ে গেছে। তো যার জন্য আমি স্নান করে পুজোটা কমপ্লিট করি। হয়তো পুজোটা কমপ্লিট করতে পারবো না, আগে ওর লাঞ্চটা রেডি করে দিয়ে তারপরে। সকালবেলা কর্তামশাই ছাতু খেয়ে যায়, বাট লাঞ্চটা নিয়ে যায়, আর লাঞ্চে ও কখনোই ভাত নিয়ে যেতে চায় না। তো এখানে আমি, যেহেতু শনিবার, আমার নিরামিষ, এখানে পটল আলুর একটা মাখো মাখো তরকারি করেছি, আর তার সঙ্গে লুচি করব। লুচিটা অবশ্যই আটার করব, আগের দিন রাতেই মেখে রেখেছিলাম। আর যাতে সকালবেলা কাজের সুবিধা হয়, সেই জন্যই আগের দিন সমস্ত কিছু আমি রেডি করে রাখি। তাহলে কি হয়, সকালবেলা আমাকে অত তাড়াহুড়ো করতে হয় না। আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠতে কখনো কখনো লেট হয়েই যায়। অ্যালার্ম বাজার পরেও যখন মনে মনে ভাবি যে 5 মিনিট পরে উঠছি, আর ওই 5 মিনিটটা কখন যে আধ ঘন্টায় পরিণত হয়, তা আমরা নিজেরাও জানি না। আর আগের দিন যেহেতু আটা মেখে রেখেছিলাম, একেবারে কিন্তু ফুলকো ফুলকো লুচি হচ্ছে। মাঝে মাঝে একটা দুটো হয়তো ফুলছে না, কিন্তু বেশিরভাগই ফুলছে। এখন আমি কর্তামশাইয়ের মতো লুচিগুলো আগে ভেজে 4টে কি 6টার মতো ভেজে ওকে আমি তরকারি দিয়ে আগে পাঠিয়ে দিয়েছি। আর যেহেতু তেলটা এখন গরম আছে, সেহেতু লুচিগুলো আমি সবগুলোই ভেজে নেব, নিয়ে তারপরে আমি পুজোয় বসবো। আসলে তেলটা ঠান্ডা হয়ে গেলে আবার লুচি ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে, আর এতে কিন্তু গ্যাসের অনেকটাই সাশ্রয় হয়। তাই কখন কি করতে হবে, এটা যদি নিজে বুঝে নিয়ে করা যায়, তাহলে কিন্তু আমাদেরই অনেকটা সুবিধা হয়। তো সংসার হচ্ছে এমন একটা পরীক্ষার খাতা, যেখানে কিন্তু কেউ কিছু শিখিয়ে দেয় না, আর কিভাবে পরীক্ষা দেবে সেটাও বলে দেয় না। এটা সব সময় নিজেকে নিজের মতো করে এখানে এক্সাম দিতে হয়। এখানে প্রত্যেকের খাতা কিন্তু আলাদা আলাদা, কেউ কাউকে দেখে কপি করতে পারবে না। তো ওইদিকে লুচিটা ভাজার পর আমি এখন চলে এসেছি পুজোটা সারতে। আর আজকে যেহেতু একটাও ফুল ছিল না, তাই দাদাদের গাছের কয়েকটা ফুল নিয়েছি পুজো দেওয়ার জন্য। নর্মালি আমি ফুল কিনে আনি, কিন্তু কখনো কখনো যখন হয়তো খুব একটা ফুল থাকে না, তখন হচ্ছে আমি ফুল নিই।
আর দাদারাও বলে রেখেছে, মানে পিঙ্কিদি, যে তোমার অসুবিধা হলে তুমি ফুল নিতে পারো। কিন্তু তাও তারা যেহেতু নিজেরা কষ্ট করে চাষ করে রেখেছে, তো সেখানে আমি রোজ রোজ ফুল নিতে পারি না। তাই আমার যখন অসুবিধা হয়, ফুল থাকে না, তখনই আমি গাছ থেকে তুলে নিই। আর গাছের ফুল কিন্তু গাছে থাকতে বেশি ভালো লাগে। বেশি আমি ফুল নিই না, যতটুকু প্রয়োজন লাগে ততটুকুই নিই। পুজোটা কমপ্লিট করার পর একটুখানি নিজের জন্য রচা করেছি, আর প্রত্যেক দিনই আদা দিয়ে রচা খাই। আর যেহেতু গরম গরম লুচি ভাজা হয়ে গেছে, তো ইচ্ছা হলো যে চায়ের সঙ্গে একটুখানি লুচি খাওয়ার। এমনিতে মানে বিশেষ করে দুধ চায়ের সঙ্গে লুচি আমার একেবারেই সহ্য হয় না, কিন্তু আজকে খেতে ইচ্ছা করলো তাই খেলাম। যদিও বা তরকারি হয়ে গেছে, তরকারি দিয়ে খেতেই পারতাম, কিন্তু ইচ্ছা যেহেতু হয়েছে তো একবার টেস্ট করে দেখি। অনেক দিন হচ্ছে চা দিয়ে লুচি খাইনি। এরপরে আমি একেবারে রান্নাঘরে ঢুকে গেছি। যেহেতু লুচি ভাজার তেলটা ছিল বেশি পরিমাণ, তো ভাবলাম কয়েকটা পাঁপড় ভেজে নিই। আর পাঁপড় ভাজা একটু বেশি তেল হলে বেশ ভাজতে সুবিধা হয়, তো সেই জন্য। আর আজকে যেহেতু নিরামিষ, সেহেতু একটুখানি চাটনি আর পাঁপড় ভাজা তো অবশ্যই থাকবে। তো অফ ক্যামেরায় আমি যে কটা আমার সবজি লাগবে আমি সেগুলো কেটে নিয়েছি। আর হচ্ছে ওদিকে কিন্তু আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। তো চাটনিটা করে নিলে কি হয়, সুবিধা হয়, ওদিকে চাটনি হতে হতে এদিকে পাঁপড় ভাজাটা হয়ে যাবে। আর আজকে যেহেতু নিরামিষ, তো প্রত্যেক দিন মুগের ডাল, পোস্ত আলু ভাজা এগুলো খেয়ে খেয়ে না খুব বোর হয়ে গেছি। পোস্ত আলুর তরকারি, তো পোস্ত আলু ভাজাটা আমার মেয়ের ভীষণ পছন্দের, কিন্তু ও দেখি খেতে খেতে প্রায় শনিবার ও বোর হয়ে গেছে। তো আজকে একটুখানি অন্যরকম কিছু ট্রাই করা যাক। দেখলাম যে গোবিন্দভোগ চাল আছে, আর গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ খিচুড়ি দারুণ হয়। তো তার সঙ্গে একটুখানি আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড় ভাজা, আর কি চাই। তো দারুণ একটা লাঞ্চ হয়ে যাবে। তো পাঁপড় ভাজা কমপ্লিট করার পর এইদিকে দেখো আলু ভাজাগুলোই নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর তার ফলে কিন্তু দেখো কত পরিমাণ জল বেরিয়েছে। আর এই যে জলটা আলু থেকে বেরিয়ে গেছে, এর ফলে কিন্তু খুব তাড়াতাড়ি একেবারে আলু সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। আর তার উপর আবার একটুখানি চাপা দিয়ে দিয়েছি, তো আরও হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো খিচুড়িতে কিন্তু চাল আর ডালের পরিমাণ যদি সম পরিমাণ পড়ে, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টই আলাদা লেভেলের হয়। তো প্রথম ঠিকঠাক খিচুড়ি করতে পারতাম না, যখন নতুন নতুন রান্না শিখেছিলাম। তো এই পরিমাণগুলো ঠিকঠাক যদি না দিতে পারা যায়, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট একেবারেই আসবে না। রান্না করতে করতে শিখেছি, অনেক কিছু শিখেছি। তো আগে কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে কাজ করার ধৈর্য ছিল না, সেই ধৈর্য এসেছে কিন্তু এই রান্না থেকেই। তো এরপরে বেগুন ভাজাটাও বসিয়ে দিলাম। একে তো একটা বেগুন ভাজা ছিল, তার মধ্যে আবার পোকা ধরা বেগুনই নাকি ভালো, তাতে নাকি সার খুব একটা থাকে না। তো ভাবলাম যখন শুনেছি যে পোকা ধরা বেগুন ভালো, তাহলে তো আর কিছু করার নেই, সেই বেগুনই রান্না করে ফেলি। তাই যতটুকু বাদ দেয়ার ততটুকু বাদ দিয়ে রান্না করে ফেলেছি। আর একটু ছোট ছোট করে কেটেছি, তাহলে কি হয়, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। আর একটু যখন আমি বেগুন হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখছিলাম, অল্প একটুখানি চিনিও দিয়েছিলাম, এতে নাকি বেগুনের টেস্ট খুব সুন্দর আসে। তো দেখো যেহেতু ছোট ছোট করে দিয়েছি, সেহেতু কিন্তু ভাজাগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এরপর খিচুড়ির যে গ্রেভিটা সেটা বানিয়ে নেব। তো এখানে আমি একটুখানি গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ বেশি কিছু দিতে পারবো না, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে একসঙ্গে পেস্ট করে নেব। আর তার আগে একটুখানি হলুদ দিয়ে দিলাম,
আর এই যে পেস্টটা করে রেখেছিলাম এটা সুন্দর করে নাড়াবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর যখন তেল ছেড়ে আসবে তো অপর দিকে আমি গোবিন্দভোগ চাল ডাল ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব। আর অল্প একটাখানি ছোটোখানি আলু কুচিয়ে দিয়েছি, আর কিছু সবজি দেব না। তো খিচুড়ি আমার সবসময় সব রকম খিচুড়িতে সবজি ভালো লাগে না, এই গোবিন্দভোগ খিচুড়িতে অল্প একটু আলু দিয়ে দিলেই আমার হয়ে যায়। আর যখন শীতের খিচুড়ি হয় তাতে কিন্তু একটু সবজি ভালো লাগে, যেমন ফুলকপি আলু গাজর বিনস। আবার যখন আমি কিমা খিচুড়ি করি তখন কিন্তু শুধু কিমা দিয়ে খেলেই বেশ ভালো লাগে। তো এইরকম পার্টিকুলার একটা নির্দিষ্ট রান্না এরকম পার্টিকুলার ভাগ হয়ে গেছে, তো যাতে যেরকম মানায় আমি সেই রকমভাবেই করি। আর প্রেশার কুকারেই যেহেতু খিচুড়িটা বানাচ্ছি এতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অর্ধেক কিন্তু চালটা সিদ্ধ হয়েই গেছে, গ্রেভিটা দিয়ে দিলাম আর 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো এদিকে খিচুড়িটা আস্তে আস্তে হোক, এবার চলে আসছি ঘরে। আর নিরামিষ খিচুড়িতে কিন্তু ঘি মাস্ট, শেষে অবশ্যই একটুখানি ঘি দিয়ে দিতে হবে। আর যেহেতু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, গরম মশলা আর শেষে দেওয়ার প্রয়োজন নেই। আর এই গোবিন্দভোগের খিচুড়িটাই একটা হলুদ ভাব থাকার জন্য কিন্তু এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর যার জন্য কিন্তু এই যে খিচুড়ির হলুদ সুন্দর ভাব, একটা সুন্দর হলুদ রং খিচুড়ির সেটা কিন্তু পাবো। তো যখন খিচুড়ি হয়ে যাবে তখন তোমাদের অবশ্যই একবার দেখাবো। তো এরপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তো রান্নার কাছেই তো অনেক এনার্জি খেয়ে নেয়, আর তারপরে এই বিছানাপত্র গোছানো, সেখানে কিন্তু একটা গরম, এই রান্নার শেষে বিছানা গোছানো আমার কাছে খুব বিরক্তি লাগে, কারণ অনেকটা যেহেতু সকালবেলা রান্নার ওখানে এনার্জি খেয়ে নিয়েছে, কিন্তু কিছু করার নেই, রেগুলার করতে করতে অভ্যাসও হয়ে গেছে। তো যাই হোক, সুন্দর করে বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। না, অনেক দিন থেকে একটা আমার সেলফ একটা আনা ছিল, তো মেয়ে খুব বিরক্ত করছিল এই সেলফটা খোলার জন্য। ওর বায়না করার একটাই কারণ সেটা এই বাক্সটা ও নেবে। তোমাদের তো বলাই হয়নি যে মেয়ে কিন্তু অনেকক্ষণ এসে গেছে। আজকে যেহেতু শনিবার হাফ ডে, মোটামুটি ওর 10টায় ছুটি, আর 10:30টার মধ্যেই ও বাড়ি চলে আসে। তো বাড়িতে এসেই তো এখন যেটা হয়, খেলাধুলা করতে নিচে চলে গেছে। ঋষিতার সঙ্গে ও খেলাধুলা করে বেশিরভাগ টাইম। তো এই ফাঁকে ভাবলাম বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এই সেলফটা রেডি করে নিই। তো প্রথমেই কিছুতেই সেলফটা রেডি করতে পারছিলাম না, পরে ভাবলাম রেখে দিই, পরে চেষ্টা করব দুপুরের দিকে, কারণ এখন তো অনেক রকমের কাজ আছে, তো সেই জন্য। তো বেশ কিছুক্ষণ আমার মেয়েও হাতে নিয়ে ট্রাই করলো, তো ওকে বললাম বেশি চেপে চেপে লাগালে ভেঙে যেতে পারে, তো চল আগে স্নান টান করে আর তারপরে তুই লাঞ্চটা সেরে নে, তারপরে দেখব। আর আমার যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে একেবারে আমি গাটা ধুয়ে নিয়েছি। তো সকালবেলা স্নান করেছি, আর রান্নার পরে কিন্তু অবশ্যই আমি একবার করে গাটা ধুয়ে ফেলি, তাতে কিন্তু অনেকটা ফ্রেশ লাগে। তো এরপরে যে জামা কাপড়গুলো ছিল, তো সেই জামা কাপড়গুলো গুছিয়ে নেব। এই জামা কাপড় কিন্তু যেখানেই ঝুলঝুল করবে সেখানেই কিন্তু ঘরকে এলোমেলো দেখাবে। তো সেই জন্য আমি চেষ্টা করি যখনই জামা কাপড় শুকনো হয়ে যায় তখনই জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলার, তাহলে কিন্তু আমার কাজটাও অনেক এগিয়ে রইল, আর ঘরটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখবে আর কি। তো সেই জন্য প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। আর মেয়ে যেহেতু একেবারে সকালবেলা ব্রেকফাস্ট করে, ওর কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে একেবারে খুব খিদে পায়। তো আর আমি যেহেতু লেটে টিফিনটা করি, তো সেহেতু আমার খিদেটা একটু দেরিতে পাই।
তো সেই জন্য ওকে আগে খেতে বসিয়ে দিলাম, আর তারপরে আমি 2টোর দিক করে খাবো। আর আজকে যেহেতু কর্তামশাইয়ের সকাল সকাল অফিস হয়েছে, তো সেহেতু ওর তো দুপুরবেলা বাড়িতে আসার কোনো চান্স নেই। অফিস যেহেতু যদিও আমার একেবারে ভাড়া বাড়ির কাছে, কিন্তু ওকে ফোন করেছিলাম, কিন্তু ও বলল যে যেতে পারবো না, যদি আসে তাহলে গরম গরম খিচুড়ি একসঙ্গে খেলে ভালো লাগতো, কিন্তু ওর মনে হচ্ছে না খাওয়া হবে, কারণ ওর সেই লেটই হবে। আর এই জামাটা দেখো পিওর কটনের না, হয়তো অল্প একটু গরম জলে দিয়েছিলাম বলে এতটা কুঁচকে গেছে। তো যাই হোক, এখন আয়রন করার কোনো ইচ্ছা নেই, এখন একটুখানি ভাঁজ করে রাখবো। আর এই রকম 1-2টো জামা কিন্তু আমার আয়রন করতে ভালো লাগে না, যখন একসাথে অনেকগুলো জমা হয় তখন আমি আয়রন করে থাকি। তো যাই হোক, এদিকে কিন্তু জামা কাপড় গোছানো কমপ্লিট করে আর আমি লাঞ্চে বসে গেছি। তো তার সঙ্গে আমি একটুখানি সকালের তরকারিও নিয়েছি, যে পটল আলুর তরকারি করেছিলাম, কারণ সকালবেলা যেহেতু চা দিয়ে লুচি খেয়েছি, ওই তরকারিটা এখন অনেকটাই পড়ে আছে, তো সেই জন্য একটুখানি খিচুড়ির সঙ্গে নিয়ে নিলাম। আর খিচুড়িটা জানো তো অপূর্ব খেতে হয়েছে, আর যেহেতু লঙ্কা গুঁড়ো দিইনি, সেহেতু কিন্তু এই যে খিচুড়ির একেবারে পিওর হলুদ রঙ, সেটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দুপুরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই যে বাতাবি লেবু নিয়ে আসা হয়েছিল, প্রায় অনেক দিন নিয়ে আসা হয়েছে, তখনও পুরোপুরি পাকেনি বলে আমি বাতাবি লেবুটা ছাড়াইনি। তো পুরো বাতাবি লেবুটা ছাড়িয়ে নেব, আর এতটা বাতাবি লেবু দুজনে খেতে পারবো না, সেহেতু এখন বেশ কিছুটা ফ্রিজে রেখে দেব, আর বাদ বাকিটা মাখা করব। তো এর সঙ্গে কিন্তু লেবু পাতা, অল্প বিট লবণ, তার সঙ্গে অল্প একটুখানি চিনি, আর হচ্ছে একটুখানি লঙ্কা দিয়ে মাখালে কিন্তু ভালো লাগে। যেহেতু মেয়ে খাবে, তো সেই জন্য আমি হচ্ছে লঙ্কাটা দেবো না, তার বদলে একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো। তো 2টো জায়গায় রেখে দিলাম, তো একটা ওর পাপার জন্য রেখে দিলাম, আর একটা আমাদের পরে খাওয়া হবে আর কি। আর যেহেতু আজকে খিচুড়ি হয়েছে, তো সেই জন্যই অল্প করে মাখা করব, যাতে না শরীরে কোনো সমস্যা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।